মার্শাল আর্ট শব্দটি সম্পর্কে অনেকেই হয়তো পরিচিত, তবে এটা শুনলে প্রথমেই যে নামটা আমাদের মনে ভেসে ওঠে তিনি হলেন ব্রুস লি। আজ আমাদের মাঝে ব্রুস লি নেই। তার মৃত্যুর পর পেরিয়ে গেছে 50টা বছর, কিন্তু তা সত্ত্বেও ব্রুসকে ঘিরে আজও এমন কিছু প্রশ্ন আমাদের মধ্যে দানা বেঁধে রয়েছে যার উত্তর এখনো অধরা। চলুন সেই রহস্যেরই উদ্ঘাটন করব আজ। জানাবো কিভাবে হয়েছিল ব্রুস লির মৃত্যু, এমন কি ঘটনা ঘটেছিল সেদিন, তার মৃত্যুর পর কি হয়েছিল তার স্ত্রী এবং পুত্রের সঙ্গে। এও জানাবো আসলে কে ছিলেন এই ব্রুস লি, তার আসল নাম কি ছিল, কেন আজও বিশ্ববাসী তার কোনো বিকল্প পায়নি। বিশ্বে খুব অল্প সময়ের জন্য এমন কিছু মানুষ জন্ম নিয়েছেন যাঁরা তাদের সাফল্যের কারণেই আজও অমর হয়ে থেকে গেছেন। তাঁদেরই মধ্যে অন্যতম হলেন এই ব্রুস লি। এখনো পর্যন্ত বিশ্বের শ্রেষ্ঠ মার্শাল আর্টিস্টের তকমা দেওয়া হয় বিশ্বের দ্রুত মানব ব্রুস লিকেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বের দ্রুত মানব। কারণ টিভির পর্দায় অভিনয় করার সময় ব্রুস লির সাধারণ একটা পাঞ্চের ভিডিও দেখাতে সম্পূর্ণ ফুটেজকে স্লো মোশন করে দিতে হতো। ব্রুস লির শরীর এতটাই দ্রুত যে তার গতি আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না। এতক্ষণে নিশ্চয়ই ব্রুস লির ফিটনেস সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে গেছে। মার্শাল আর্টিস্ট হওয়ার পাশাপাশি ব্রুস লি ছিলেন একজন বিখ্যাত অভিনেতাও। খুব অল্প বয়সেই সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। বিশ্বজুড়ে তখন তার নাম ছড়িয়ে পড়েছে। তবে মাত্র 32 বছর বয়সে হঠাৎই একদিন মৃত্যু হয় তাঁর, আর তা নিয়েই জল্পনা তৈরি হয় মানুষের মনে। ব্রুস লির মৃত্যুকে ঘিরে সংবাদপত্র এবং ম্যাগাজিনে প্রকাশিত তথ্য নিয়ে বিশ্বব্যাপী চর্চা শুরু হয়। তবে জানলে অবাক হবেন, আজও পর্যন্ত তাঁর আসল পোস্টমর্টেম রিপোর্ট কেউ দেখেনি। অর্থাৎ ব্রুস লির মৃত্যু আজও আমাদের কাছে রহস্যই থেকে গেছে। তবে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব যা শুনলে আপনার কাছেও জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই গোটা রহস্য। চলুন আজ তবে শোনা যাক কুংফু সম্রাট ব্রুস লির গল্প। শোনাবো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাঁর সব রহস্য। 27শে নভেম্বর 1940 আমেরিকার সান ফ্রান্সিসকোয় চায়না টাউনে জ্যাকসন স্ট্রিট হসপিটালে জন্ম হয় ব্রুস লির। তবে জন্মের সময় তাঁর নাম ছিল জুন ফান। ওই হসপিটালেরই একজন নার্স তাঁর নাম রেখেছিলেন ব্রুস। তাঁর বাবা লি হুই চুং পেশায় একজন অপেরা আর্টিস্ট এবং অভিনেতা। ব্রুস লির মা গ্রেস হো ছিলেন জার্মান। আমেরিকায় জন্ম হলেও মাত্র 1 বছরের মধ্যেই ব্রুসকে নিয়ে তাঁর বাবা মা চীন ফেরত চলে আসেন। ব্রুসের বাবা অভিনেতা হওয়ার ফলে অল্প বয়সেই অভিনয়ের জগতে পা রাখেন ব্রুস। মাত্র 6 বছর বয়সেই রিলিজ হয় তাঁর প্রথম সিনেমা দ্য বার্থ অফ ম্যানকাইন্ড 1946, তারপর ফু গুই ফু ইউন 1948। 12 বছর বয়সে ব্রুস ভর্তি হয় লা সালা কলেজে পড়াকালীন হঠাৎ একদিন রাস্তায় কিছু ছেলের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে ব্রুস। তাদের হাতে মারও খায়, আর এই একটা ঘটনাই বদলে দেয় ব্রুসের জীবন। আত্মরক্ষার তাগিদে ব্রুস মার্শাল আর্ট শেখা শুরু করে। তিনি সিফু ইপম্যানের অধীনে উইন চুং কুংফু শিখতে শুরু করেন এবং একটানা 5 বছর ধরে তা চালিয়ে যান। এটাই ছিল ব্রুস লির প্রথম মার্শাল আর্ট প্রশিক্ষণ। মার্শাল আর্টের পাশাপাশি ব্রুস অভিনয়, ছবি আঁকা ও নাচেও পারদর্শী ছিলেন। মাত্র 18 বছর বয়সে হংকংয়ের একটি বড় নাচের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি। মার্শাল আর্ট শেখাকালীন তাঁর বয়স ছিল অল্প, আর সেই সময়তেই বারবার ঝামেলায় জড়িয়ে পড়ত ব্রুস। তখন মার খাওয়ার বদলে ব্রুসের একটা পাঞ্চই অন্যদের জন্য যথেষ্ট ছিল। তার দ্রুত হাতের কৌশলের জন্য একাধিকবার হংকং পুলিশের নজরেও আসে ব্রুস, এবং বেশ কয়েকবার তাঁর সাথে পুলিশের ঝামেলাও হয়। এর ফলে ব্রুসের বাবা মা সিদ্ধান্ত নেয় তাকে আবার আমেরিকা ফেরত পাঠানোর। 1959 সালে ব্রুস ফিরে যায় তার জন্মস্থান সান ফ্রান্সিসকোর চায়না টাউনে। এখানে এক আত্মীয়ের রেস্টুরেন্টে তিনি কাজ করা শুরু করেন। এরপর সান ফ্রান্সিসকো থেকে তিনি পাড়ি দেন ওয়াশিংটনের সিয়াটেলের উদ্দেশ্যে। পরে এখানেই তিনি থাকতে শুরু করেন। উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে দর্শনশাস্ত্র ও নাটক নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। এখানেই তার সাথে পরিচয় হয় লিন্ডা লি ক্যাডওয়েলের, যিনি পরবর্তীকালে তাঁর জীবনসঙ্গিনী হয়েছিলেন। পড়াশোনার পাশাপাশি কুংফু চলতেই থাকে। পরবর্তীকালে সিয়াটেলেই তিনি প্রথম কুংফু স্কুল খোলেন। আস্তে আস্তে আমেরিকার অনেক মার্শাল আর্ট বিশেষজ্ঞদের সাথে ব্রুসের পরিচয় হয়, যেমন এড পার্কার এবং ঝুন রি। ওয়াশিংটনে পড়াশোনা শেষ করে 1964 সাল নাগাদ দ্বিতীয় স্কুলের সন্ধানে তিনি স্থানান্তরিত হন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। এই সময় তিনি মার্শাল আর্টিস্ট হিসেবে তাঁর নিজস্ব কিছু কৌশল তৈরি করেছিলেন, যেমন জিতকুন্ড, প্রাচীন কুংফু, বেড়া। পাশাপাশি তিনি সৃষ্টি করেছিলেন বক্সিং এবং দর্শনের এক অসাধারণ মিশ্রণ। শিক্ষক হিসেবে ব্রুস তাঁর ছাত্রদের ঐতিহ্যগত মার্শাল আর্টের পরিবর্তে মার্শাল আর্টের নতুন নতুন কৌশল শেখানো শুরু করেছিলেন।
এই সময় লং বিচ ন্যাশনালসের মতো গুরুত্বপূর্ণ মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এই প্রতিযোগিতার মাধ্যমে ব্রুসের সাথে পরিচয় হয় হলিউডের হেয়ার স্টাইলিস্ট জে শ্রেবিং এর, যিনি তাকে টেলিভিশন প্রযোজক উইলিয়াম ডোজিয়ারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ডোজিয়ার তাঁর সুপারহিট টিভি শো ব্যাটম্যানের সাফল্যের পর এই সময় তার নতুন শো দ্য গ্রিন হর্নেটের চরিত্রের জন্য একজন পূর্ব এশীয় অভিনেতাকে খুঁজছিলেন। 1966-67 সালে দ্য গ্রিন হর্নেট টিভি সিরিজ সম্প্রচারিত হয়, যেখানে ব্রুসলি কাটো চরিত্রে অভিনয় করেন। যদিও শোটি একটি সিজনের বেশি চলেনি, তবে এই সময়ের মধ্যেই ব্রুসলি তাঁর জনপ্রিয়তা বাড়িয়ে তোলেন এবং তাঁর অনুরাগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকে। এরপর তিনি লস অ্যাঞ্জেলেসে তাঁর তৃতীয় কুংফু স্কুল খোলেন এবং হলিউডের অনেক তারকাকে ব্যক্তিগত প্রশিক্ষণ দিতে শুরু করেন, যাদের মধ্যে স্টিভ ম্যাককুইন, জেমস কোবার্ন এবং স্টার্লিং সিলিফ্যান্ট অন্যতম। এরপর তার চলচ্চিত্র জগতে পরবর্তী সুযোগ আসে মার্লো সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই সিনেমায় তার এক অ্যাকশন দৃশ্য বিশেষভাবে প্রশংসিত হয়। এরপর আরও কিছু টিভি শোতে তার ক্যামিও দেখা যায়। এরপর 1971 সালে তিনি হংকং ফিরে যান এবং এখানে একের পর এক সুপারহিট সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। দেখতে দেখতে ব্রুস বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন। তখন তার বয়স মাত্র 32 বছর। ততদিনে লিন্ডা লির সাথে বিবাহিত জীবনে তিনি 2 সন্তানের পিতাও হয়েছেন। সব ঠিকঠাক চললেও হঠাৎই একদিন আকস্মিকভাবে বিশ্ব জুড়ে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। দিনটা ছিল 1973 সালের 20 জুলাই। রাত্রি 11:30 নাগাদ হংকংয়ের কুইন এলিজাবেথ হসপিটাল জানিয়ে দেয় অভিনেতা ব্রুসলি সেরিব্রাল ইডিমায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী এই খবর ছড়িয়ে পড়ে। ব্রুসলির মৃত্যুকে ঘিরে নানান জল্পনা শুরু হয়, তবে তার যথেষ্ট কারণও রয়েছে। হংকংয়ে ফেরত আসার পর ব্রুসলির সব থেকে কাছের বন্ধু ছিলেন রেমন্ড চাও, যিনি অন্যদিকে ব্রুসের প্রায় বেশিরভাগ সিনেমায় পরিচালনা করেছেন। তিনি একটি সাংবাদিক বৈঠকে জানান, ব্রুস তাঁর বাড়ির বাগানে স্ত্রীর সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ মারা যান। তবে সাংবাদিকরা এই তথ্যে বিশ্বাস করেনি। তারা নিজেদের মতো করে এই মৃত্যুর অনুসন্ধান শুরু করে। হংকংয়ের এক বিখ্যাত সংবাদপত্র চায়না মেলের এক সাংবাদিক এইচ.এস. চাও নিজে এই ঘটনার তদন্ত শুরু করেন এবং মাত্র 3 দিনের মধ্যেই চায়না মেইল তার ব্রেকিং নিউজ প্রকাশ করে। অভিনেতা ব্রুসলির মৃত্যু তাঁর নিজের বাড়িতে না হয়েছিল অভিনেত্রী বেটি টিংপেইয়ের বেডরুমে। পরবর্তীকালে ম্যাথিউ পলি নামক একজন সাংবাদিক ব্রুসলি লাইফ নামে একটি প্রবন্ধ প্রকাশ করেন, যেখানে তিনি ব্রুসলির মৃত্যুর শেষ কয়েকটি মুহূর্ত পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও তথ্য দিয়ে প্রকাশ করেছিলেন। তবে ব্রুসলির মৃত্যু রহস্যকে আরও ঘনীভূত করতে যে 2টি তথ্য সব থেকে বেশি প্রভাবিত করেছিল, সেটি হল পোস্টমর্টেম রিপোর্ট এবং মৃত্যুকালীন ব্রুসলির প্রকাশিত হওয়ার ছবি। পোস্টমর্টেম রিপোর্টে লেখা ছিল, ব্রুসলির মস্তিষ্কে অত্যধিক পরিমাণে তরল জমে থাকায় মস্তিষ্ক অস্বাভাবিকভাবে ফুলে যায়, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় সেরিব্রাল ইডিমা। এর ফলেই মৃত্যু হয়েছে ব্রুসলির। তবে এই রিপোর্টটি একটি পূর্ণাঙ্গ পোস্টমর্টেম রিপোর্ট ছিল না। তারপরেই মর্গে সাংবাদিকদের তোলা একটি ছবিকে ঘিরে আবারও শুরু হয় জল্পনা। সেই ছবিতে দেখা যায় ব্রুসের মুখ অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে। এর ফলে ব্রুসের এই মৃত্যুকে ঘিরে মানুষের মনে একাধিক প্রশ্ন উঠতে থাকে। কেউ বলতে শুরু করে শুটিং চলাকালীনই মারা যান ব্রুসলি, কেউ আবার বলেন তাঁকে পরিকল্পনা মাফিক বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে, আবার কেউ বলেন তিনি নেশার কারণে মারা গিয়েছেন। এই হাজারো একটা জল্পনার মাঝে হংকং পুলিশ কিন্তু ব্রুসলির আসল পোস্টমর্টেম রিপোর্টটি আর সবার সামনে নিয়ে আসেনি। এমনকি আজও পর্যন্ত ব্রুসলির ডেথ সার্টিফিকেট কেউ দেখেনি। তাই ব্রুসলির মৃত্যু আজও আমাদের কাছে এক রহস্যই থেকে গেছে, যে সত্যের উদ্ঘাটন আজও সম্ভব হয়নি। তবে জানলে অবাক হবেন, ব্রুসের মৃত্যুর 20 বছরের মধ্যেই অর্থাৎ 1993 সালে দ্য ক্রো মুভির শুটিংয়ের সময় বন্দুকের গুলিতে মৃত্যু হয় তাঁর পুত্র ব্রেন্ডন লির। এই ঘটনাও রহস্যই থেকে গেছে, যা আজও আমাদের অজানা। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে একটা লাইক ও শেয়ার করে দিলে আমাদের উৎসাহ দ্বিগুণ হয়ে যাবে। এমন আরও অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে সমৃদ্ধ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন। নমস্কার।